টানা বৃষ্টিতে নিচু এলাকাগুলো প্লাবিত, পাহাড় ধসের আশঙ্কা। এবং হালদায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহকারীদের উৎসব। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম আকিজ পড়শির ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো। এবার বিস্তারিত। বৃহস্পতিবার থেকে বৃষ্টির কবলে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা, এতে তলিয়ে গেছে ভোলা, মোংলা, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চল। পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে বান্দরবান ও খাগড়াছড়িতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোলার নদ নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। মনপুরা, তজুমুদ্দিন ও দৌলত খান পয়েন্টে বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 20টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে জেলার কমলনগর এবং রামগতি উপজেলার নিম্নাঞ্চল। টানা বৃষ্টিতে কক্সবাজারের উপকূলীয় মহেশখালী উপজেলার বেশ কয়েকটি এলাকা ও ছোট মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ সময় কুতুবজম ইউনিয়নের ঘটিভাঙা এলাকায় জোয়ারের পানিতে ডুবে মারা গেছেন একজন। টানা বৃষ্টির কারণে কক্সবাজারের বাঁকখালী নদীর পানি বেড়ে যাওয়ায় রামুর পূর্ব রাজারকুলে নদী রক্ষা বাঁধ ধসে পড়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ছেই। বান্দরবান রুমা ও থানচি সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সতর্ক করতে মাইকিং করা হচ্ছে। নিরাপদ আশ্রয় গ্রহণ করার জন্য নিম্নচাপের কোনো প্রভাব মোংলা ও সুন্দরবন উপকূল এলাকায় পড়েনি। মোংলা বন্দরে জাহাজ থেকে পণ্য বোঝাই ও খালাস স্বাভাবিক রয়েছে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানি বেড়েছে সুনামগঞ্জের হাওরে, সুরমা, জাদুকাটা, কুশিয়ারা, বোলাই সহ সব নদ নদীতেও। সুনামগঞ্জের সুরমা নদীর পার থেকে সরাসরি যুক্ত হয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মেহেদি হাসান। তার সাথে যুক্ত হচ্ছে মেহেদি। নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন বা প্লাবিত হয়েছে? এছাড়া যে আশ্রয় কেন্দ্রগুলো আছে বন্যা মোকাবেলায়, তারা কতটুকু প্রস্তুত এই মুহূর্তে? সুনামগঞ্জে কিন্তু গতকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এখন পর্যন্ত টানা বৃষ্টিপাত হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে সুনামগঞ্জে এখন পর্যন্ত প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড হয়েছে। তারা বলছেন যে আগামীকাল রাত পর্যন্ত এইভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জে কোথাও কোনো বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। বিশেষ করে সুনামগঞ্জের সুরমা, বৌলাই, রক্তি সহ যে কয়টি নদী আছে সবগুলো নদী কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং যার কারণে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের মানুষজন আতঙ্কে আছে। যদি এভাবে পানি বৃদ্ধি হতে থাকে তাহলে হয়তো বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে তারা বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তারা রেখেছেন এবং সুনামগঞ্জের যে 12টি উপজেলা আছে সব 12টি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে সবগুলো আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যদি কোথাও আশ্রয় কেন্দ্র প্রয়োজন পড়ে তারা আশ্রয় কেন্দ্রগুলো খুলে দিবেন এবং তাদের কাছে যে বন্যা কবলিত মানুষজনের জন্য পর্যাপ্ত যে খাবার, তারা খাবারও মজুদ রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। তো মোটামুটি এই সুনামগঞ্জে বন্যার পাহাড়ি ঢলের পরিস্থিতি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। উজমা। মেহেদি, ধন্যবাদ আপনাকে। টানা বৃষ্টি আর ভারতের ত্রিপুরা থেকে নামা ঢলে কুমিল্লায় গোমতী নদীর পানি বেড়েছে। বিস্তারিত জানিয়েছেন সেখান থেকে প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। বৃষ্টি এবং ভারতীয় ত্রিপুরা পাহাড়ি ঢলের পানিতে গোমতী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং আমি এই মুহূর্তে গোমতী নদীর যে চর, সেই চরে কিন্তু আমি অবস্থান করছি। পাশাপাশি কিন্তু আমার পিছনে যে গোমতী নদীটি দেখা যাচ্ছে সেটি কুমিল্লা শহরের চাঁদপুর এলাকায়। এই এলাকায় কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে যদি আমি আসলে এই গোমতী নদীর পানির কথা বলি, আসলে গত বছরও কিন্তু এই গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু বুড়িচং উপজেলা বুরবুরিয়া গ্রাম কিন্তু বন্যায় কবলিত হয়েছিল এবং সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবারও কিন্তু আসলে এই গোমতী নদীর পানি যদি টানা বৃষ্টি এবং ভারতীয় ঢলের পানি যদি
বৃদ্ধি থাকে তাহলে কিন্তু আসলে বন্যার আশঙ্কা করছেন এখানকার এলাকাবাসী। সেই সাথে যদি আসলে এখানে নদীর দুই পারে যে বাসিন্দারা আছেন তাদেরকে কিন্তু বলা হয়েছে যে আসলে তারা যেন সতর্ক এবং সচেতন থাকে, সেই বিষয়ে কিন্তু এখানে প্রশাসন তাদেরকে বলেছেন। এবং আরেকটি বিষয় জানাতে চাচ্ছি, আজকের টানা 2 দিনের বৃষ্টির পাশাপাশি গোমতী নদীর পানির বৃদ্ধির বাহিরেও যদি আমি জানাই, আসলে কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু সড়কে কিন্তু আমরা পানি দেখতে পেয়েছি। বিশেষ করে আসলে এই টানা বৃষ্টির কারণে কিন্তু জনজীবন আসলে ভোগান্তির শিকার হচ্ছেন। সে সাথে যদি বলি, আসলে এই গোমতী নদীর 2 পার কিন্তু আসলে বাঁধ কিন্তু হুমকির মুখে রয়েছে। বিশেষ করে যারা বিভিন্ন সময় নদীর মাটি কেটে নিয়ে গেছে, মাটি খোররা আসলে, যার কারণে কিন্তু এই ফসলের জমিও কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সে সাথে কিন্তু বাঁধ এবং ব্রিজ এগুলি কিন্তু হুমকির মুখে রয়েছেন। তো বলা যেতে পারে যে আসলে গোমতী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং যদি এভাবে টানা বৃষ্টি থাকে তাহলে পানি আরও বাড়বে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। দর্শক, দেশের খবরে এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। জৌলুস হারাচ্ছে 400 বছরের পুরনো আউলিয়া দেওয়ান শরীফ খাঁ মসজিদ। বিরতির পর সবাইকে আবার স্বাগত। অবশেষে হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। বজ্রপাত ও বৃষ্টির মধ্যে হালদা নদীর পাড়ে ডিম সংগ্রহকারীদের উৎসব শুরু হয়েছে। হালদা গবেষক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গত রাত 2টো থেকে জোয়ারের সময় নদীর আমতুয়া অংশে পুরো দমে ডিম ছেড়েছে মা মাছ। পরে এসব ডিম নদীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। শ্বেত স্বর্ণ নামে পরিচিত এই ডিম হাসি এনে দিয়েছে সংগ্রহকারীদের মুখে। গতকাল সারাদিনই তারা নৌকা নিয়ে নদীতে অবস্থান করছিলেন। নিম্নচাপের প্রভাবে গতকাল দিনভর চট্টগ্রামে বৃষ্টি হয়, যা বাড়ে সন্ধ্যার পর। রাতে হয় অতি ভারী বৃষ্টি। রুই, কাতল, মৃগেল সহ কার্প জাতীয় মা মাছগুলো এ সময় ডিম ছাড়তে শুরু করে। রাউজান উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হুসাইন জানান, সংগ্রহকারীদের সবাই ই ডিম পেয়েছেন। বাগেরহাটের রামপালে কুষ্ঠরোগ প্রতিরোধে সিঙ্গেল ডোজ রিফাম্পিসিন SDR এর ভেরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে ন্যাশনাল লেপ্রোসি প্রোগ্রাম NLPর আওতায় CSS ও দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাগেরহাটের সিভিল সার্জন ডাক্তার আ.স.ম মাহবুবুল আলম। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার জাহাঙ্গীর কবির, প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রাক্তন প্রোগ্রাম ম্যানেজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, ডাক্তার স্বাগত দেবনাথ, ডাক্তার হাসানুজ্জামান, সাজ্জাদুর রহিম পান্থ, ডাক্তার মেহেরুল রিজওয়ান অমি। কর্মশালায় কুষ্ঠরোগ প্রতিরোধে SDR এর কার্যকারিতা ও প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সঠিকভাবে SDR প্রয়োগ করলে কুষ্ঠরোগের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। দর্শক, দেশের খবর এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবার স্বাগত। মুঘল স্থাপত্যের নিদর্শন আউলিয়া দেওয়ান শরীফ খাঁ শাহী জামে মসজিদ। প্রায় 400 বছর আগে নির্মিত মসজিদটি আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। মসজিদের পাশেই শরীফ খাঁ ও তার স্ত্রী জয়নব বিবির যুগল সমাধি। অনেকেই মসজিদটি দেখতে ও নামাজ আদায় করতে আসেন, তবে সংস্কারের অভাবে জৌলুস হারাচ্ছে ঐতিহাসিক মসজিদটি। নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়ার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মোগল স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন আউলিয়া দেওয়ান শরীফ খাঁ শাহী জামে মসজিদ। 3 গম্বুজের দৃষ্টিনন্দন মসজিদটি নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে অবস্থিত। জানা যায় 1717 খ্রিস্টাব্দে বাংলার সুবেদার নিযুক্ত হন মুর্শিদ কুলি খাঁ। তার কন্যা জয়নব বিবিকে বিয়ে দেন মনোয়ার খাঁর পঞ্চম পুত্র শরীফ খাঁর সঙ্গে। জামাতাকে উপহার হিসেবে মহেশ্বরদী পরগনার দেওয়ানি দান করেন মুর্শিদ কুলি খাঁ, আর তখন থেকেই তিনি দেওয়ান শরীফ খাঁ হিসেবে পরিচিতি পান। 1719 খ্রিস্টাব্দে জয়নব বিবি মসজিদটি নির্মাণ করেন। ইরান, বাগদাদ ও ইয়েমেন থেকে আনা কারিগররা নির্মাণ করেন কারুকার্যময় এই মসজিদ।
5 ফুট প্রস্থ দেয়াল ও মজবুত পাথরের খিলানের উপর 60 ফুট দৈর্ঘ্য এই মসজিদটি নির্মিত। পূর্ব দিকে 3টি ও উত্তর দক্ষিণে 1টি করে দরজা। প্রবেশদ্বারে ফার্সি কবিতায় লেখা রয়েছে এর নির্মাণের ইতিহাস। মসজিদটা অনেক পুরানো তো, রং টং পরে যায়, শরীরে পড়ে এবং মসজিদের এখানে সেখানে ভাঙনি ধরছে। দীর্ঘদিন এই মসজিদটি সংস্কারের অভাবে আজকে দেয়ালের অবস্থা খারাপ হয়ে গেছে। মসজিদটা যদি পুনরায় সংস্কার করা হয়, পুনরায় একটা জৌলুস ফিরে আসবে। মসজিদের পাশেই দেওয়ান শরীফ খাঁ ও জয়নব বিবির সমাধিটি, যা যুগল মাজার হিসেবে পরিচিত। সংস্কারের অভাবে 3 গম্বুজ ও মসজিদের দৃষ্টিনন্দন কারুকাজ নষ্ট হয়ে যাচ্ছে। 1989 সালের ভূমিকম্পে মসজিদের কয়েকটি স্থানে ফাটল দেখা দেয়। ঐতিহাসিক এই স্থাপনাটি যথাযথ সংস্কারের কথা জানান নরসিংদীর জেলা প্রশাসক। আমি একটা তালিকা প্রস্তুত করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠাবো, যাতে তারা এগুলা দায়িত্ব নেয় এবং তারা দায়িত্ব নিয়ে যে ঐতিহ্যবাহী স্থান এবং স্থাপনাগুলো আছে সেগুলোর সংরক্ষণ এবং মেরামতের উদ্যোগ নেন। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। দর্শক, দেশের খবর এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।